ফের গলাগলি আর মোটরসাইকেলের শব্দে কেঁপে উঠল টেকনাফের শাহপরী দ্বীপ এবং প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মধ্যরাত থেকে থেমে থেমে আসা শব্দে আতঙ্ক দুই দ্বীপের বাসিন্দারা। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। জনাব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মিয়ানমার সংকট যখন শুরু হলো, একটা সময় ছিল যে বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছিল সেই দেশের অবস্থার উপরে। কবে যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছিলেন তাদেরকে ফেরত পাঠাবার ব্যাপারে, কিন্তু এখন সেই সংকটটা আরেকটু ঘনীভূত হয়েছে। অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরের সংকটটাও এখন বাংলাদেশকে স্পর্শ করছে। এই যে বলা হচ্ছে যে সেন্ট মার্টিনে সেখানে খাদ্য এবং ওষুধের সংকট দেখা দিচ্ছে, কারণ নৌ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন এই ধরনের সংকট থেকে আসলে কি আপাতত কোনো সমাধান নেই, জনাব কামাল? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকে যে ব্যাপারটা আমরা লক্ষ্য করলাম যে গত 5-7 দিন তারা আটকা পড়েছে, তো এটাকে মূলত আবার একইভাবে আমি এর আগেও আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে এটা স্পিল ওভার ইফেক্ট, এবং স্পিল ওভার ইফেক্টটা আরও কিন্তু ভয়াবহ পর্যায়ে আসতে পারে। তো আমরা এখন যেটা লক্ষ্য করছি যে মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক যোগাযোগটি আছে এটা কিন্তু আর কার্যকরী হওয়ার কোনো সুযোগ নেই। কেননা এখন আরাকানের মূলত নেতৃত্ব বলেন বা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে আরাকান আর্মি। জি, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 5-6 মাসের যে ডেভেলপমেন্টটা হলো সেখানে আমরা বারবার বলে আসছিলাম যে সরকারের পক্ষ থেকে উচিত হবে এখন 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করা। সে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসির ক্ষেত্রে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা একেবারে অনিবার্য একটা বিষয় ছিল। সেটা না হওয়ার কারণে এখন আরাকান আর্মি যে কোনো ধরনের যে ঘটনাগুলি ঘটিয়েছে এটা কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা যখনই মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে কোনো কিছু আমরা প্রতিবেদন পাই, তাৎক্ষণিকভাবে আমরা তাদের রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে তলব করে তাদেরকে আমরা প্রতিবাদ করি। তাৎক্ষণিকভাবে সেটা হয়তো পৌঁছায় দেওয়া হয়, কিন্তু কার্যকরী কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। এখন কিছুদিন আগে আমরা যখন দেখলাম এই প্রবলেমটা শুরু হলো, তখন শয়ে শয়ে নিরাপত্তা কর্মীরা, জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে আসলো। তো তারা এখানে জামাই আদর নিয়ে ফিরে চলে গেল। সেখানে আমরা কাজে কিছু দেখতে পারলাম না, কার্যত কোনো বেনিফিট আমরা নিয়ে আসতে পারলাম না। তো মূলত এটাকে বুঝতে হবে যে এর মাধ্যমে একটা জিনিস আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতির একটা বড় ধরনের দুর্বলতা কিন্তু নগ্নভাবে বহিঃপ্রকাশ হলো। এখন মিয়ানমার, আমরা কিছুদিন আগে গত সপ্তাহে শুনেছি যে একটি বোটকে কেন্দ্র করে, একটি নৌকাকে কেন্দ্র করে আরাকান আর্মি হোক অথবা জান্তা বাহিনীর লোক হোক, তারা তাদের উপর ফায়ার করেছে। কিন্তু ঘটনা স্থল কোনটি? এটা নাফ নদীর ভিতরে, বাংলাদেশের সীমান্তের ভিতরে। বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে যদি কোনো দেশ, কোনো পক্ষ এটা গুলিগালাজ করে সরাসরি, তো এটা কি খুব উদ্বেগের বিষয় নয়? ধন্যবাদ জনাব কামাল। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে বলা হচ্ছে যে মিয়ানমারের অভ্যন্তরে যে বিদ্রোহীদের যে তৎপরতা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবেই দুর্বল হয়ে পড়েছে, কারণ দেশের বিভিন্ন অঞ্চলে যারা বিদ্রোহী আছেন তারা তাদের নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। তাহলে আসলে কার্যত কার সাথেই বা সরকার আলাপ করবে বা তাতে সমাধান আসবে কি না? কারণ বেশ জাতিগত বেশ কিছু প্রদেশে কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর সংগঠন তারাই কিন্তু আসলে সেখানে নেতৃত্ব দিচ্ছেন। সেটা কি বড় একটা সংকট নয়? এটা একটা বড় সংকট, এবং সেক্ষেত্রে আমি এই কথাটি অনেকবার বলে আসছি যে আমাদের আসলে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি, এখানে আমাদের জরুরি ভিত্তিতে আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করা উচিত। আমি একটা হাইপোথেসিস দিয়ে বলি, যদি এই যুদ্ধের পরিণতি এমন হয় যে জান্তা সরকার বাধ্য হয় আরাকান আর্মির কাছে ক্ষমতা ছেড়ে দিতে, বা আরাকান আর্মি যদি স্বাধীন হয়ে যায়, তাহলে কি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ অন্যান্য বিষয়গুলি আমাদের জন্য সুখকর হবে? উত্তর মোটেই না। আমরা দেখতে পেয়েছি, কারণ আরাকান আর্মির সাথে বাংলাদেশের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে, কূটনৈতিকভাবে কোনো যোগাযোগ স্থাপন হয়েছে বলে আমাদের কাছে এরকম তথ্য নাই, যেটা হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে মিয়ানমারের অভ্যন্তরে যে ধরনের সংঘর্ষ চলছে, অনেকে বলে থাকেন যে এটা হয়তো
জান্তা সরকারের পতন হতে পারে, আদতে আসলে হবে কিনা? কারণ জান্তা সরকার তারা কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর যারা বিদ্রোহী রয়েছেন তাদের কাছে নিশ্চয়ই সেই ধরনের আগ্নেয়াস্ত্র বা আমরা যদি বলি লজিস্টিক সাপোর্ট নেই। তাহলে খুব তারা কি সহজে আসলে জয়লাভ করতে পারবে বলে আপনারা মনে করেন? আচ্ছা, এই বিষয়টা আমি স্পষ্ট করি ভাবে, এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে, কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, মিয়ানমারের 7টা প্রদেশ আছে, এই 7টা প্রদেশ কিন্তু উপজাতি অধ্যুষিত, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মিয়ানমারের মানে মধ্যভাগে রয়েছে, জি। যেটা আপনার এনপি বলেন বা এনএলডি বলেন, অং সান সুচির যারা তার নেতা, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে, বাট প্রদেশের পেরিফেরিতে যতগুলি প্রভিন্স আছে সবগুলি কিন্তু উপজাতি ভিত্তিক। জি। যেমন আমাদের আরাকান হচ্ছে মানে রাখাইন অধ্যুষিত এলাকা, কিন্তু একটা যে বিভিন্ন গোষ্ঠী, যারা সশস্ত্র গোষ্ঠী যারা জান্তা সরকার বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের কিন্তু সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। সেই কারণেই তাদের এই যুদ্ধটা অনেক দীর্ঘায়িত হবে বলে আমরা ধারণা করছি, এবং একইভাবে কোনোভাবেই জান্তা সরকার তাদের কর্তৃত্ব ছাড়বে না। আপনি লক্ষ্য করে দেখুন, যদি মিয়ানমারের যদি নেপিডেও ফল করে, তবুও কিন্তু জান্তা সরকার ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সিটিওয়ে তাদের দখলে থাকে, কারণ সিটিও হচ্ছে তাদের লাইফ লাইন। জি। সিটিও থেকে চায়নায় আপনার যেভাবে আপনার তেল এবং গ্যাস সরবরাহ করা হয় 2টা পাইপলাইনের মাধ্যমে, এটা হচ্ছে মিয়ানমার ইকোনমির লাইফ লাইন। আমি যদি একটু বিষয়টাকে একটু বিশদভাবে ব্যাখ্যা করি, জি। প্রতিবেশী দেশগুলি কে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে, আমি সবচেয়ে ভালো সম্পর্ক জান্তা সরকারের সাথে থাইল্যান্ডের সাথে তাদের যে বর্ডারগুলি আর বর্ডার বাণিজ্য আছে, এটা কিন্তু থেমে নেই। গত 11 মাসে 4.13 বিলিয়ন বাণিজ্য হয়েছে। আপনি বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, বাংলাদেশের যতটুকু ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। আপনি কি মনে করেন যে চায়নায় গ্যাস এবং তেল রপ্তানি বন্ধ হয়েছে? মোটেই না। জি। এই ঘটনা কি আপনি কি মনে করেন যে ভারতের মণিপুরে বা মিজোরামে তারা এরকম ফায়ার করার সামর্থ্য রাখে? মোটেই না। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে, এবং বারবার আমরা এই কথাটা বলে আসছি যে এটার স্ট্রং প্রতিবাদ করার, শুধু প্রতিবাদ করে এটা শেষ হবে না, প্রতিবাদ করে কোনো লাভ হয় না। মিয়ানমারের রাষ্ট্রদূত অত্যন্ত অনুগত একজন রাষ্ট্রদূত, খবর পাওয়া মাত্র দৌড়ায় চলে আসেন, এবং যে মেসেজটা পান, আমার সন্দেহ হয় সেই মেসেজটা মিয়ানমারে গিয়ে পৌঁছায় কিনা। জনাব কামাল, আরেকটি বিষয় আপনার কাছে বলতে চাচ্ছিলাম। ঠিক এই মুহূর্তে বিশ্ব দরবারে মিয়ানমারের সংকট বা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে খুব একটা আলোচনা হচ্ছে না বা হয় না। সেক্ষেত্রে বাংলাদেশের উচিত কিনা, যারা মূল অংশীজন রয়েছেন এই সংকটের সাথে, আমি যদি চীনের কথা বলি, বড় একটা অংশীজন, কিছুটা হলো ভারতের একটা বড় অংশ রয়েছে এখানে, কারণ তাদের সাথে তাদের ভালো সম্পর্ক, এবং পশ্চিমাদের সাথে একটা সম্পর্ক তো আছেই। সব পক্ষকে একসাথে বসার মতো পরিস্থিতি কি আছে বা সম্ভব? না হলে তো এই সংকটের সমাধান হবে না, এটা অনেকেই বলছেন। আমার সরাসরি উত্তর, কোনো সম্ভাবনা আমি দেখি না, এবং এখান থেকে কোনো অগ্রগতি হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নাই। আচ্ছা। একটা জিনিস আপনি লক্ষ্য করুন, পররাষ্ট্র নীতিতে অল্ট্রুইজম বা পরার্থবাদ বলে কোনো কথা নেই। আমরা যেটা এতদিন ধরে বলে আসছি যে আমাদের এই বিষয়ে চীন, ভারত এবং থাইল্যান্ড আমাদের সহযোগিতা করবে, আমার উত্তর, 1 বছর, আমরা 2 বছর, 5 বছর অপেক্ষা করি, ফলাফল হবে শূন্য। কারণ আমরা এই দেশগুলির কাছে যখনই অনুরোধ করব, তারা প্রথম দেখবে তাদের স্বার্থ কিভাবে তারা রক্ষা করে। আপনি দেখেন, চীন তার শান প্রদেশে বিদ্রোহী এবং সরকারের সাথে, তাহলে সরকার তাদের কাদের সাথে কথা বলবে? কারণ এটা তো এক ধরনের আন্তর্জাতিক সংকট, সবার অনেককে নিয়েই কথা বলতে হবে, কাজ করতে হবে, তাই নয়? আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আপনাকে উত্তর দিতে হলে এখনই সরকারের উচিত আরাকান আর্মির সাথে যোগাযোগ করা। শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আজকের মতো শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে।